দেখো, কৃত্রিম উপগ্রহ নিয়ে আলোচনা করছি। তো পৃথিবীতে বিভিন্ন কাজের জন্য আবহাওয়া, টেলিকমিউনিকেশন, টিভি সম্প্রচার ইত্যাদি কাজের জন্য কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রয়োজন হয়ে পড়ে। তো কৃত্রিম উপগ্রহগুলি কী হয়, ভূপৃষ্ঠ থেকে বেশ কিছু উঁচুতে থেকে পৃথিবীর চারপাশে পরিক্রমণ করে এবং এই কৃত্রিম উপগ্রহগুলিকে রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। রকেটের সাহায্যে যখন উৎক্ষেপণ করা হয় তখন কৃত্রিম উপগ্রহগুলিকে একটা নির্দিষ্ট পরিমাণ বেগ দেওয়া হয়। এই বেগ দেওয়ার ফলে কৃত্রিম উপগ্রহগুলো একটা ওই কক্ষপথের ব্যাসার্ধ একই রেখে পৃথিবীর চারপাশে আবর্তন করে। একটা নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বেগের প্রয়োজন হয়। তার থেকে বেশি বেগ দিলে কী অসুবিধা হবে বা তার থেকে কম বেগ দিলে কী অসুবিধা হবে সেটা এখানে বুঝতে পারবে। বা যে নির্দিষ্ট ব্যাসার্ধের জন্য যে নির্দিষ্ট পরিমাণ বেগ দিতে হবে তার মান কত হবে সেটাও আমরা পাবো। দেখা যাক। ধরো এই যেটা আমি নীল গ্লোবটি এঁকেছি, এটা পৃথিবী। এবার পৃথিবীর চারপাশে এই সবুজ রেখাটি কক্ষপথের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধে এই সবুজ গ্লোবটি এটি উপগ্রহ। উপগ্রহ বিভিন্ন আকৃতির হতে পারে। উপগ্রহতে দেখা যায় সোলার প্যানেল থাকে, ডানার মতো অনেক অংশ থাকে, তারপর টেলিস্কোপের মতো অনেক পার্টস থাকে যার সাহায্যে পর্যবেক্ষণ করে। এরকম বিভিন্ন কাজের জন্য স্যাটেলাইটের আকার আকৃতি বিভিন্ন রকম হয়। যে পৃথিবী বা কৃত্রিম কৃত্রিম এই প্রাকৃতিক যে উপগ্রহগুলো এগুলো যেমন গোলক আকার সেরকমই হতে হবে তা নয়। এবারে ছবিটা সম্পূর্ণ করি। পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব এটা, কেন্দ্র থেকে এর ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটা ধরে নিচ্ছি স্মল আর। এবার পৃথিবীর ভর ধরি ক্যাপিটাল এম এবং উপগ্রহটির ভর স্মল এম। এবার উপগ্রহটি যদি পৃথিবীর আকর্ষণ বল না থাকতো তাহলে উপগ্রহটি তো আর বৃত্তাকার পথে ঘুরতো না। এইখানে একটা নির্দিষ্ট বেগ দিলে সেই বেগেই সরলরেখা বরাবর চলতে থাকতো। তাহলে যদি পৃথিবীর আকর্ষণ না থাকতো তাহলে উপগ্রহটির বেগ হতো এই দিক বরাবর। অর্থাৎ এইখানে আমরা রকেটের সাহায্যে নিয়ে গিয়ে যে বেগ দেবো সে বেগেই সে চলতে থাকবে। প্রাকৃতিক উপগ্রহের ক্ষেত্রেও তাই। যদি পৃথিবীর আকর্ষণ বল না থাকে তাহলে প্রাকৃতিক উপগ্রহ যেগুলো, যেমন ধরো চন্দ্র, সেও কিন্তু একটা নির্দিষ্ট বেগে সরলরেখা বরাবর চলে যাবে, স্পর্শক বরাবর সোজা বেরিয়ে যাবে। তো পৃথিবীর আকর্ষণের জন্য ওটা বৃত্তাকার পথে ঘুরে যায়। এবার দেখো আকর্ষণ বলের পরিমাণটা কত হবে। তো ধরে নিই যে রৈখিক বেগের মান ভি। কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে ভি এই গতিবেগটা প্রোভাইড করতে হবে, রকেটের সাহায্যে দিতে হবে। আর প্রাকৃতিক উপগ্রহগুলো একটা নির্দিষ্ট বেগে ঘুরছে, তার ফলে ও একটা নির্দিষ্ট ব্যাসার্ধ সৃষ্টি করেছে এবং সেই ব্যাসার্ধে আবর্তন করছে, চারপাশে ঘুরছে আর পরিক্রমণ করছে। কিন্তু কৃত্রিম উপগ্রহকে আমরা নির্দিষ্ট উচ্চতায় স্থাপন করতে হয় বিভিন্ন কাজের জন্য। সেই জন্য একটা নির্দিষ্ট পরিমাণ বেগ কৃত্রিম উপগ্রহতে দিতে হবে। এবার দেখো এই কক্ষপথে আবর্তনকালে কৃত্রিম উপগ্রহটা এবং পৃথিবীর মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করবে। সেই মহাকর্ষ বলের মান কত হবে? মহাকর্ষ বলের দিকটা হবে পৃথিবীর কৃত্রিম উপগ্রহের উপর যে বলটা কাজ করবে সেটা পৃথিবীর দিকে। আবার পৃথিবীর উপর কৃত্রিম উপগ্রহ বিপরীত দিকে বল প্রয়োগ করবে, কিন্তু পৃথিবীর ভর অনেক বেশি হওয়ার জন্য পৃথিবীর কোনো ত্বরণ নগণ্য হবে। সেই জন্য পৃথিবীর উপর বল এর ক্রিয়া আমরা দেখাচ্ছি না। আমরা শুধুমাত্র কৃত্রিম উপগ্রহের উপর বলটা কোন দিকে কাজ করছে সেটা দেখাচ্ছি। এটা হলো মহাকর্ষ বলের অভিমুখ। মহাকর্ষ বলটি ধরে নিই ক্যাপিটাল এফ। এবার ক্যাপিটাল এফ এর মান কত হবে? এটা মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা জানি ক্যাপিটাল এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই এদের মধ্যবর্তী দূরত্বের বর্গ আর স্কোয়ার। এটা হলো অভিকর্ষ, মহাকর্ষ বল। এবার দেখো বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজন কি? অভিকেন্দ্র বল। আমরা একটা পাথরকে সুতোয় বেঁধে যদি পাথরটাকে একটা রৈখিক বেগ দিয়ে ছেড়ে দিই তখন দেখা যাবে পাথরটি ওই সুতোকে ব্যাসার্ধ করে বৃত্তপথে ঘুরে যাবে। অর্থাৎ সুতোর টান বলটা তখন কি করে?
বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেয়। এক্ষেত্রে এই মহাকর্ষ বলটা বৃত্তপথে ঘোরার জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান দেবে। তাহলে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কত? অভিকেন্দ্র বল অর্থাৎ কেন্দ্র অভিমুখী। এখানে কিন্তু ভাববে না যে দুটো বল কাজ করছে, এখানে অভিকেন্দ্র বলের একটা মান আছে, সেই মানটা যোগান দিচ্ছে কে? সেই পরিমাণ অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে এই মহাকর্ষ বল। তো অভিকেন্দ্র বলের রাশিমালা mv²/r। mv²/r। এবার দেখো এই অভিকেন্দ্র বল এটা যোগান দেবে এই মহাকর্ষ বল। সুতরাং আমরা বলতে পারি এই মহাকর্ষ বলের মানেই অভিকেন্দ্র বলের সাথে সমান হবে। তাই এটা করি। এখানে অভিকেন্দ্র বল mv²/r, এটাই হবে মহাকর্ষ বলের সাথে সমান, অর্থাৎ mv²/r ইকুয়াল টু F ইকুয়াল টু ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই r²। এখান থেকে আমরা ভিটা বের করব, এই ভিটা নির্ণয় করব। তাহলে v²কে আলাদা করি, ইমপ্লাইজ বাই v² ইকুয়াল টু, দেখো দুদিকে m বাদ চলে যাবে, স্মল m বাদ চলে যাবে, ডান দিকে পড়ে থাকবে ক্যাপিটাল G ক্যাপিটাল M, এটা, আর নিচে একটা r পড়ে থাকবে। তাহলে এটা আমরা লিখব এই ক্যাপিটাল G ক্যাপিটাল M বাই r। এখান থেকে ভি বের করতে গেলে বর্গমূল করতে হবে, উভয় পক্ষের বর্গমূল করা যাক। দেয়ারফর ভি ইকুয়াল টু √, ক্যাপিটাল জি, দাঁড়াও পেনটা কাজ করছে না, হ্যাঁ, √, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। এবার এখানে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এবং ক্যাপিটাল এম এবং পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব অর্থাৎ কক্ষপথের ব্যাসার্ধ, এই রাশিগুলো বসালে আমরা উপগ্রহটিতে কি পরিমাণ বেগ দিতে হবে সেটা আমরা পাবো। এটাকে যদি আমরা অভিকর্ষজ ত্বরণের ফর্মে আনতে চাই, তাহলে দেখো এটা সমান লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম আছে, তো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই r² করতে পারি। হ্যাঁ, এখানে আরেকটা কথা, এই যে স্মল আর, এটা অনেক সময় ডাইরেক্টলি দেওয়া থাকে না। স্মল আরটা পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবী থেকে উচ্চতার সাপেক্ষে দেওয়া থাকে। যদি পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয়, আর দেখাই ছবিতে, যদি পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয় এবং পৃথিবী পৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতা স্মল এইচ হয়, তাহলে স্মল আর এর জায়গায় আমরা লিখতে পারবো এখানে লক্ষ্য করো পৃথিবীর ব্যাসার্ধ আর এবং পৃথিবী পৃষ্ঠ থেকে উপগ্রহটির দূরত্ব অর্থাৎ উচ্চতা। আমরা ভূপৃষ্ঠে দাঁড়িয়ে কি বলবো, এটা উচ্চতা, যে এইচ উচ্চতাতে উপগ্রহটা রয়েছে, মানে এইচ উচ্চতাতে থেকে আবর্তন করছে। তাহলে আর সমান আমরা লিখতে পারি ক্যাপিটাল আর প্লাস এইচ, ক্যাপিটাল আর প্লাস এইচ। এবার এখানে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর প্লাস এইচ এটা ইউজ করতে পারি, তাই এটা হয়ে যাবে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর প্লাস এইচ। হ্যাঁ, এবার এটা অভিকর্ষ ত্বরণের ফর্মে আমরা আনতে পারবো। তো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই r² আনলেই সেখানে অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি বসাতে পারবো। তো সেইভাবে করি, দেখো এটা সমান লিখতে পারি √, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই তলায় r² নিয়ে এলাম, কিন্তু তলায় তো ক্যাপিটাল r² নেই, তাহলে ক্যাপিটাল r² দিয়ে আবার গুণ করে দিতে হবে।
যেহেতু তলায় ক্যাপিটাল আর স্কোয়ার থাকেনি, ক্যাপিটাল আর স্কোয়ার এনেছি, তাই উপরে ক্যাপিটাল আর স্কোয়ার দিয়ে আবার গুণ করে দেবো। পুরোটাই রুটের ভিতরে থাকবে। ক্যাপিটাল আর স্কোয়ার উপরে গুণ করে দিলাম, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার কাটাকাটি গেলে এটা থাকবে না, অর্থাৎ আমি বাড়তি কিছু লিখিনি। আর নিচে ক্যাপিটাল আর প্লাস এইচ ছিল, এটা থাকবে। তাহলে দেখতে পাচ্ছ যে রাশিটা ছিল সেই রাশিটাই রয়েছে, আমি শুধু আর স্কোয়ার দিয়ে ভাগ করেছিলাম, আবার গুণ করে দিয়েছি। এবার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার এর জায়গায় ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি বসিয়ে দিতে পারি, কারণ এটাই ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। আর প্লাস এইচ ব্রেকেট দিই। হ্যাঁ, এবার রুট ওভার লিখতে পারবো জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ারের জায়গায়, আর বাকি টার্মটা রয়ে যাবে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ। এবার দেখো আর স্কোয়ারটা বর্গমূল করে বাইরেও আনতে পারি, ইকুয়াল টু আর স্কোয়ার বাইরে এলে আর হয়ে যাবে, আর রুটের ভিতরে পড়ে থাকবে স্মল জি বাই আর প্লাস এইচ। এবার দেখো এই পরিমাণ বেগ দিতে হবে এই উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে যদি এই উচ্চতায় উপগ্রহটিকে স্থাপন করতে চাই, তাহলে এই ভি এর মান ক্যালকুলেশন করে যেটা দাঁড়াবে পৃথিবীর ব্যাসার্ধ, অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, এগুলো বসিয়ে আমরা ভি এর যে মান পাবো সেই পরিমাণ বেগ দিতে হবে, অর্থাৎ রকেটের সাহায্যে এটাকে উৎক্ষেপণ করে কক্ষপথে ওই পরিমাণ বেগ দিয়ে ছেড়ে দিতে হবে, তাহলেই আবর্তন করতে থাকবে। এবার তার থেকে যদি বেশি বেগ দেওয়া হয় কী হবে, কক্ষপথের ব্যাসার্ধ বেড়ে যাবে, কারণ উপগ্রহটা বাইরের দিকে চলে যাবে। কারণটা কি, এই উপগ্রহের উপর আরেকটা বলতে পারি অপকেন্দ্র বল কাজ করে। অভিকেন্দ্র বল ও হয় এম ভি স্কোয়ার বাই আর, এই যেটা, আবার এর উপর অপকেন্দ্র বলও কাজ করে, সেটাও এম ভি স্কোয়ার বাই আর এর সাথে সমান। তাহলে যদি বেগ বেড়ে যায় কোনো কারণে, তাহলে অপকেন্দ্র বল তো বেশি হয়ে যাবে, যেটা এই অভিকর্ষ বল, অভিকর্ষ বলটাই তো অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে, অভিকর্ষ বল কিন্তু বাড়বে না, এটা বেগের উপর নির্ভর করে না। তাহলে অভিকর্ষ বল যদি না বাড়ে, এ তো এই এমভি এখন যে পরিমাণ অভিকেন্দ্র বল যোগান দিচ্ছে তার থেকে বেশি অভিকেন্দ্র বল যোগান দিতে পারবে না। বেগ ভি বেড়ে গেলেও সে তখন ওই পরিমাণ অভিকেন্দ্র বল যোগান দিতে পারবে না। তার ফলে কি হবে, এই অপকেন্দ্র বলের জন্য উপগ্রহটা কিছুটা বাইরের দিকে চলে যাবে, অর্থাৎ ব্যাসার্ধ বেড়ে যাবে, বৃত্তপথে ঘুরবে। ব্যাসার্ধ বেড়ে গেলে তখন অভিকেন্দ্র বলের মান আবার কমে যাবে, যেটা অভিকর্ষ বলের সাথে সমান হয়ে যাবে। তার ফলে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে সে আবার আবর্তন করতে থাকবে পৃথিবীর চারদিকে। আর এখানে দূরত্বটা স্থির আছে, এটা আমরা কোনো একটা বস্তুর উপর দুই বিপরীতমুখী বল সমান তার দ্বারাও বোঝাতে পারি, কারণ পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করছে অভিকেন্দ্র বল, আর বাইরের দিকে কাজ করছে অপকেন্দ্র বল। অপকেন্দ্র বলের মানও এম ভি স্কোয়ার বাই আর। তাহলে অভিকেন্দ্র বল আর অপকেন্দ্র বল দুটোই সমান হওয়ার জন্য এখানে বস্তুটা পৃথিবীর কেন্দ্রের দিকেও আসেনি, আর কেন্দ্র থেকে বাইরের দিকেও যায়নি।